সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। গত পর্বে আর্চ লিনাক্স ইনস্টল করতে গিয়ে আমরা দেখেছিলাম ইনস্টলার মেনুতে একাধিক ফাইল সিস্টেম ছিল। কি এই ফাইল সিস্টেম, কেনই বা ইনস্টলেশনের সময় একাধিক অপশন থাকে, এই জিনিসটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার মনে হলো। মাইক্রোসফট উইন্ডোজ বা অ্যাপল ম্যাকওয়েস ব্যবহারকারীদের ফাইল সিস্টেম নিয়ে বিশেষ একটা মাথা ঘামাতে হয় না, কেননা এই অপারেটিং সিস্টেমগুলি তাদের নিজস্ব ডিফল্ট ফাইল সিস্টেম ব্যবহার করে থাকে। ব্যবহারকারীদের হাতে বেছে নেবার স্বাধীনতা থাকে না। কিন্তু ইউনিক্স অনুরূপ কোনো মুক্ত অপারেটিং সিস্টেম যেমন gnulinux ইনস্টল করতে গেলে ফাইল সিস্টেম সম্পর্কে কিছুটা ধারণা থাকা জরুরি। দুজন দর্শক কমেন্টে আর্চ লিনাক্সে btrfs ব্যবহার করার পরামর্শ দিয়েছেন, কেননা এই ফাইল সিস্টেমের একটি বৈশিষ্ট্য হলো ব্যবহারকারী তার পুরো সিস্টেমের স্ন্যাপশট নিতে পারেন। স্ন্যাপশট বলা যায় একটি নির্দিষ্ট সময়ে আস্ত সিস্টেমের এক ধরনের স্টোরেজ সাশ্রয়ী ব্যাকআপ। এতে করে কোনো আপডেট এসে বা ব্যবহারকারী নিজে কোনো ঝামেলা পাকিয়ে সিস্টেমটি ব্যবহারের অযোগ্য হয়ে গেলেও সহজেই তা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে। এখান থেকে মনে প্রশ্ন জাগে, উইন্ডোজ বা ম্যাকওয়েসের মতো সব জায়গায় একই ফাইল সিস্টেম ব্যবহার করা কি যুক্তিসঙ্গত, নাকি অবস্থা বিবেচনায় আলাদা আলাদা ফাইল সিস্টেম ব্যবহার করা উচিত? তাই যদি হয়, কি পরিস্থিতিতে কোন কোন ফাইল সিস্টেম ব্যবহার করলে ভালো হয়? ফাইল সিস্টেম জিনিসটাই বা আসলে কি? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজব। ডেস্কটপ হোক বা সার্ভার, ইউএসবি স্টোরেজ হোক বা মেমোরি কার্ড, ফাইল সিস্টেমের চিন্তায় যদি আপনার রাতে ঘুম না হয় তাহলে দেখতে থাকুন। অপারেটিং সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ফাইল সিস্টেম। বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আমরা বাইনারি তথ্য বিশ্লেষণ করি, সেই তথ্যে পরিবর্তন আনি। একটা প্রোগ্রাম যতক্ষণ চলতে থাকে ততক্ষণ এই বাইনারি তথ্য থাকে কম্পিউটারের র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে। সমস্যা হলো প্রোগ্রামটি বন্ধ করার সাথে সাথে মেমোরি থেকে সেই তথ্য হারিয়ে যায়। ধরুন GNU ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম বা গিম্প দিয়ে আপনি একটি ছবি সম্পাদনা করছেন। কাজ শেষ করে আপনার ছবিটি সেভ বা এক্সপোর্ট না করেই যদি গিম্প বন্ধ করে দেন, বা ধরুন কোনো কারণে আপনার কম্পিউটার আচমকা বন্ধ হয়ে যায়, আপনার সব এডিট হারিয়ে যাবে। এজন্য আপনার এডিট করা ছবি কম্পিউটারের মেমোরি থেকে স্থায়ী একটি স্টোরেজ মাধ্যমে সংরক্ষণ করতে হবে। এতে করে আপনার কাজ হারিয়ে যাবে না। এছাড়া অন্যান্য প্রোগ্রামও তখন সেই এডিট করা ছবি ওপেন করতে পারবে। মেমোরি থেকে স্থায়ীভাবে কোনো কিছু সংরক্ষণ করাই কম্পিউটার স্টোরেজের মূল কাজ। এছাড়া কম্পিউটার যখন অন হয় তখন অপারেটিং সিস্টেম একটি স্টোরেজ মাধ্যম থেকেই লোড হয়। স্টোরেজে থাকা একগুচ্ছ তথ্যকে আমরা বলি ফাইল। এই ফাইল হতে পারে একটা ছবি, গিম্প প্রসঙ্গে যেমন বললাম, আবার ফাইল হতে পারে বাইনারি এক্সিকিউটেবল। এখন অপারেটিং সিস্টেম কি করে ডিস্কে বাইনারি তথ্য জমা করে রাখবে, সেই প্রক্রিয়ার নামই ফাইল সিস্টেম। কম্পিউটারকে আমরা যে রূপে দেখি মোটামুটি বলা যায় সেই রূপটা 70-এর দশক থেকে বিকশিত হয়েছে। দৈনন্দিন জীবনে আমরা যেসব কম্পিউটার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করি সেগুলির কাঠামোর জন্ম হয়েছিল হয় ইউনিক্সে নয়তো ডিস্ক অপারেটিং সিস্টেমে। 70-এর দশক থেকে ব্যক্তিগত কম্পিউটার, সার্ভার ও হ্যান্ডহেল্ড তিন রকম জগতেই স্টোরেজ মাধ্যমে একের পর এক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে তাল মেলাতে, অর্থাৎ নানা রকম স্টোরেজ ও স্টোরেজের নানা রকম ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি হয়েছে একাধিক ফাইল সিস্টেম। এদের কোনোটি নির্দিষ্ট অপারেটিং সিস্টেমে আবদ্ধ, যেমন উইন্ডোজের NTFS বা অ্যাপল ফাইল সিস্টেম। কোনোটি নির্দিষ্ট স্টোরেজ মাধ্যমের কথা মাথায় রেখে তৈরি, যেমন সিডি বা ডিভিডিতে ব্যবহৃত ISO 9660 ফাইল সিস্টেম। কোনোটি তৈরির উদ্দেশ্য ফাইল রিড ও রাইট করার প্রক্রিয়া দ্রুততর করা, কোনোটি হয়তো আবার ডেটা করাপশন প্রতিরোধ ও অন্যান্য নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি। উইন্ডোজ এবং অ্যাপলের ফাইল সিস্টেমগুলি অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি। অপরদিকে মুক্ত বা ওপেন সোর্স ইউনিক্স বা ইউনিক্স অনুরূপ সিস্টেমগুলিতে আমরা মুক্ত লাইসেন্সে প্রকাশিত ফাইল সিস্টেম দেখতে পাই। আদি AT&T রিসার্চ ইউনিক্সের ফাইল সিস্টেমে নানা উন্নতি সাধন করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি শাখার ডেভেলপারগণ, যেটি UFS বা ইউনিক্স ফাইল সিস্টেম নামে বিকশিত হয়। UFS এর আধুনিক সংস্করণ এখনও FreeBSDর মতো অন্যান্য BSD ডিস্ট্রিবিউশন ব্যবহার করে থাকে। লিনাক্স কার্নেলের জন্ম হয়েছিল মিনিক্স সিস্টেমে, কাজেই একদম শুরুতে মিনিক্সের ফাইল সিস্টেমই সমর্থন করত লিনাক্স।
তবে এই ফাইল সিস্টেমের নানা ঘাটতি পূরণ করতে একটি এক্সটেন্ডেড ফাইল সিস্টেম তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় ইএক্সটি। আধুনিক gnulinux ডিস্ট্রিবিউশনের অনেকগুলি সাধারণত ডিফল্ট ফাইল সিস্টেম হিসেবে ইএক্সটি এর চতুর্থ প্রজন্ম বেছে নেয়। এছাড়া নানা কর্পোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে কম করে হলেও আধ ডজন ফাইল সিস্টেম ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেমগুলির জন্য তৈরি করা হয়েছে। এগুলির বেশিরভাগ আমরা চাইলে gnulinuxে ব্যবহার করতে পারি। বর্তমানে মুক্ত ফাইল সিস্টেমগুলির মধ্যে ext4 এবং UFS ছাড়াও রয়েছে XFS, JFS, btrfs, ZFS, F2FS, bcachefs, EROFS ইত্যাদি। তবে এতগুলি ফাইল সিস্টেম থাকার কারণে কিছু সমস্যা হয়। প্রথমত, অনেক সময়ই কোন পরিস্থিতিতে কোন ফাইল সিস্টেম ব্যবহার করা ঠিক হবে সেটা আমরা বুঝে উঠতে পারি না। দ্বিতীয়ত, অনেক সময়ই একটি অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ফাইল সিস্টেম অন্য একটি অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় না। এর আগে উইন্ডোজ ও ইউনিক্সের পার্থক্য নিয়ে তৈরি পর্বে আমরা দেখেছিলাম ফাইলের বিন্যাস ও নামকরণ এই দুই সিস্টেমে অনেকটাই আলাদা। এছাড়া ইউনিক্সে ফাইল রিড ও রাইট করার খুব সূক্ষ্ম কিছু নিয়মকানুন আছে। সব ব্যবহারকারী বা সব প্রোগ্রাম সব রকম ফাইল অ্যাক্সেস করতে পারে না। এসব কারণে ধরুন একটি ইউএসবি ড্রাইভ আপনি gnulinux থেকে ফরম্যাট করার সময় F2FS বেছে নেবেন। সেই ইউএসবি ড্রাইভটি উইন্ডোজ বা ম্যাকওএস কম্পিউটার থেকে ওপেন করাই সম্ভব হবে না। সেই সমস্যা নিরসনে চলুন আমরা ডেস্কটপ, সার্ভার ও অন্যান্য ভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের জন্য ফাইল সিস্টেমগুলি একে একে দেখি। কম্পিউটারে gnulinux ইনস্টল করার সময় আমাদের সবার আগে বিবেচনা করতে হয় রুট ফাইল সিস্টেম। রুট ফাইল সিস্টেমে সাধারণত আমাদের সব প্রোগ্রামের বাইনারি ও লাইব্রেরি থাকে। বেশিরভাগ ডিফল্ট কনফিগারেশনে আমাদের হোম ডাইরেক্টরিও রুট ফাইল সিস্টেমেরই অন্তর্গত। আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য রুট ফাইল সিস্টেমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু এই ফাইল সিস্টেম যত কর্মদক্ষ হবে, সিস্টেম বুট ও অ্যাপ্লিকেশন চালু হবার সময়ও তত কম হবে। এজন্য এক্ষেত্রে দ্রুত গতির একটি ফাইল সিস্টেম বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। gnulinuxের ফাইল সিস্টেমগুলির ভেতর XFS সাধারণত অন্যান্য ফাইল সিস্টেমের চাইতে বেশি কর্মদক্ষতা দেখিয়ে থাকে। বিশেষ করে পুরনো হার্ড ডিস্ক ড্রাইভে এটা বেশি চোখে পড়ে। ইউনিক্স সিস্টেম 5 এর উপর ভিত্তি করে তৈরি IRIX অপারেটিং সিস্টেমের জন্য XFS প্রথম বিকশিত হয়। 2001 সাল নাগাদ এটি লিনাক্স কার্নেলে পোর্ট করা হয়। রেড হ্যাট এন্টারপ্রাইজ gnulinux ডিস্ট্রিবিউশন একে এখনও তাদের ডিফল্ট ফাইল সিস্টেম হিসেবে ব্যবহার করে থাকে। জেন্টু লিনাক্সও XFS ব্যবহারের পরামর্শ দেয়, যাকে তারা সব রকম পরিস্থিতিতে ব্যবহারের জন্য সার্বজনীন একটি ফাইল সিস্টেম হিসেবে বর্ণনা করেছে। তবে বেশিরভাগ gnulinux ডিস্ট্রিবিউশন, বিশেষ করে যেগুলি ইনস্টলেশনের সময় ফাইল সিস্টেম হিসেবে কোনটি ব্যবহার করা হবে তা ব্যবহারকারীর কাছে জানতে চাওয়া হয় না, ডিফল্ট রুট ফাইল সিস্টেম হিসেবে লিনাক্স কার্নেলের নিজস্ব ext4 ব্যবহার করে থাকে, যেটি XFS এর তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা কম গতি দিয়ে থাকলেও এমনিতে যথেষ্টই নির্ভরযোগ্য একটি ফাইল সিস্টেম। XFS এবং ext4 উভয়ই জার্নালিং এবং অনলাইন ডিফ্র্যাগমেন্টেশন সমর্থন করে। একটা প্রোগ্রাম স্টোরেজে রাইট করার আগেই কোনো তথ্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষণ করতে পারার ক্ষমতাকে বলা হয় জার্নালিং। IBM তাদের AIX ইউনিক্সে জার্নালড ফাইল সিস্টেম বা JFS এ এই প্রযুক্তি প্রথম নিয়ে আসে। আর হ্যাঁ, XFS এবং ext4 এর পাশাপাশি gnulinuxে JFSও ব্যবহার করা সম্ভব, তবে এই ফাইল সিস্টেমটিতে আধুনিক সুযোগ সুবিধা তুলনামূলক কম। যেমন ext4 ও XFS এ বিল্ট ইন ডিফ্র্যাগমেন্টেশন সুবিধার কথা এইমাত্র বললাম। তবে ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তিতে তৈরি সলিড স্টেট ড্রাইভ বা SSDর ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশন তেমন কোনো অসুবিধা সৃষ্টি করে না, কিন্তু সেক্ষেত্রে আবার অন্যরকম সমস্যা হতে পারে। সেটা কি এবং তার থেকে রক্ষার উপায় বা কী? হার্ড ডিস্ক ড্রাইভের ভেতর সত্যিকার ডিস্ক বা চাকতি ঘুরতে থাকে এবং একটা রাইট হেড তাতে তথ্য লিখে থাকে। কিন্তু ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক স্টোরেজ যন্ত্র যেমন সলিড স্টেট ড্রাইভ বা SSDতে এরকম কোনো চলমান অংশ নেই, এজন্যই এর এই নাম। বাস্তবিক সলিড স্টেট ড্রাইভের কার্যকারিতা অনেকটা আমাদের কম্পিউটারের র্যামের মতো। পার্থক্য এই যে র্যামে কোনো তথ্য স্থায়ীভাবে থাকে না, এদিকে SSD তথ্য স্থায়ীভাবে জমা করে রাখে। হার্ড ডিস্ক ড্রাইভের চাইতে তথ্য জমা রাখার পন্থা একেবারেই অন্যরকম হওয়ায়
এসএসডিতে চিরায়ত ফাইল সিস্টেমগুলি ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যা হতে পারে। এজন্য ডিসকার্ড বা ট্রিম নামে একটি প্রযুক্তি বিকশিত হয়েছে, যেটি এসএসডির কর্মদক্ষতা বহুদিন ধরে রাখতে সহায়তা করে। বর্তমানে গনুলিনাক্সের বেশিরভাগ ফাইল সিস্টেমেই ট্রিম সমর্থন রয়েছে। কিছু সিস্টেম এসএসডির অস্তিত্ব টের পেয়ে এটি নিজে থেকেই চালু করে নেয়, অন্য সিস্টেমগুলিতে এটি খুব সহজেই চালু করে দেওয়া যায়। তবে ট্রিম একটু বিতর্কিত ব্যাপার। আপনার এসএসডি অর্ধেকের বেশি খালি থাকলে এমনিতে ট্রিমের প্রয়োজন হয় না। এছাড়া ট্রিম চালু করার আগে আপনার এসএসডি এই প্রযুক্তি সমর্থন করে কিনা সেটাও অবশ্যই দেখে নিতে হবে। এই কমেন্টটিতে যদি 0 ছাড়া অন্য কোনো মান দেখায়, তার অর্থ ডিস্কটি ট্রিম সমর্থন করে। এসএসডি ছাড়াও মাইক্রোএসডি কার্ড বা ইউএসবি ড্রাইভ বা পেন ড্রাইভগুলি ফ্ল্যাশ স্টোরেজ ব্যবহার করে থাকে। ট্রিম ছাড়াও আরেকটি দিক মাথায় রাখা প্রয়োজন, সেটা হলো একটু আগে যে জার্নালিংয়ের কথা বললাম সেটা। এসএসডির আয়ু হার্ড ডিস্ক ড্রাইভের চাইতে সাধারণত কম, অর্থাৎ এটিতে প্রতিবার তথ্য জমা এবং মোছার কাজ ডিস্কটিকে অকেজো হওয়ার আরেক ধাপ কাছে নিয়ে যায়। এজন্য জার্নালিংয়ের যে অতিরিক্ত রাইট কাজটি হয়ে থাকে তা অন্তত তাত্ত্বিকভাবে এসএসডির জন্য ক্ষতিকর। এই অবস্থা বিবেচনা করে জার্নালিংবিহীন কিছু ফাইল সিস্টেম তৈরি হয়েছে। এর মধ্যে স্যামসাংয়ের তৈরি ফ্ল্যাশ ফ্রেন্ডলি ফাইল সিস্টেম বা F2FS অন্যতম। মূলত অ্যান্ড্রয়েড ফোনের কথা মাথায় রেখে তৈরি এই ফাইল সিস্টেম eMMC, এসএসডি, মাইক্রোএসডি বা অন্য যে কোনো ফ্ল্যাশ স্টোরেজের সর্বোচ্চ কর্মদক্ষতা এবং আয়ুষ্কাল নিশ্চিতের চেষ্টা করে থাকে। তবে সমস্যা হলো খুব বেশি অপারেটিং সিস্টেম F2FS ফাইল সিস্টেম সমর্থন করে না, যেটার কথা ভিডিও শুরুতেই বলেছি। কয়েক রকম সিস্টেমের মধ্যে বিনিময় হবে না এরকম ফ্ল্যাশ স্টোরেজ যন্ত্রে F2FS ব্যবহার করা যেতে পারে। এমনিতে মেমোরি কার্ড বা পেনড্রাইভে অত্যন্ত সীমিত ফাইল সিস্টেম FAT বা FAT কিংবা এর আধুনিক সংস্করণ exFAT ফাইল সিস্টেম অত্যন্ত জনপ্রিয় এবং এক্সটার্নাল স্টোরেজের জন্য গনুলিনাক্সে মুক্তভাবে এখন এই দুটি ফাইল সিস্টেমই ব্যবহার করা সম্ভব। exFAT অবশ্য ইউনিক্সের রুট ফাইল সিস্টেমের কলকবজা সমর্থন করে না এবং আমার ব্যক্তিগত ব্যবহারে দেখেছি কম গতির মেমোরি কার্ডগুলিতে exFAT-এর তুলনায় F2FS বেশি কর্মদক্ষতা দিয়ে থাকে। তবে ধরুন আপনার যদি ডুয়াল বুট সিস্টেম থাকে, তাহলে একটা ডিস্ক বা পার্টিশন exFAT-এর মতো ফাইল সিস্টেমে ফরম্যাট করে রাখতে পারেন, যাতে দুই সিস্টেমের ভেতর ফাইল আদান প্রদান সুবিধা হয়। কথা মনে রাখতে হবে, জার্নালিং না থাকায় এই ফ্ল্যাশ ভিত্তিক ফাইল সিস্টেমগুলিতে তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আমাদের আরও নতুন ধারার ফাইল সিস্টেম দেখতে হবে। মাঝে মধ্যে বড় আকারের একটা স্টোরেজ ব্যবস্থা আমাদের প্রয়োজন হয়। বিশেষ করে ফাইল সার্ভার তৈরি করতে গেলে আমাদের বিশাল সংখ্যক ফাইল সুষ্ঠু ও নিরাপদে রাখার একটা ব্যবস্থা দরকার। অনেক সময়ই সার্ভারে একাধিক ডিস্ক যুক্ত থাকে। একই সাথে একাধিক ডিস্কে তথ্য বন্টন করে রাখা অনেক সময়ই সমস্যার জন্ম দিতে পারে। অনেক মাদারবোর্ড রেইড সমর্থন করলেও তাদের হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন প্রায় সময়ই নিখুঁত হয় না। কাজেই আমাদের প্রয়োজন নির্ভরযোগ্য সফটওয়্যার রেইড। এছাড়া সফটওয়্যার বা হার্ডওয়্যার ত্রুটি যেন আমাদের তথ্যের কোনো ক্ষতি না করতে পারে, বা করলেও আমরা যেন আগের অবস্থায় ফিরে আসতে পারি, সেটাও খেয়াল রাখা উচিত। এরকম নানা দিক চিন্তা করে ফাইল সিস্টেমের শেষ কথা হিসেবে তৈরি হয়েছে ZFS। সান মাইক্রোসিস্টেমসের সোলারিস ইউনিক্সের জন্য প্রথমে অবরুদ্ধভাবে এই ফাইল সিস্টেম তৈরি হলেও ওপেন সোলারিস প্রকল্পের সাথে সাথে এই অভিনব ফাইল সিস্টেমও মুক্তভাবে প্রকাশিত হয়। পরবর্তীতে ওরাকল যদিও সোলারিসকে মুক্তভাবে প্রকাশ করা বন্ধ করে, স্বেচ্ছাসেবীদের স্বতন্ত্র প্রচেষ্টায় ZFS মুক্তভাবেই বিকশিত হতে থাকে। আমার মনে হয় বড় আকারের স্টোরেজের জন্য ZFS সবচেয়ে ভালো ফাইল সিস্টেম। এছাড়া স্ন্যাপশট সুবিধা থাকায় ZFS ঘরোয়া ডেস্কটপ কম্পিউটারেও অনেক উপকারী হতে পারে, বিশেষ করে আর্চ লিনাক্সের মতো রোলিং রিলিজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সমস্যা হলো মুক্ত লাইসেন্সে প্রকাশিত হওয়া সত্ত্বেও ZFS এর লাইসেন্স GPL লাইসেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য বেশিরভাগ গনুলিনাক্স ডিস্ট্রিবিউশনের রুট ফাইল সিস্টেম হিসেবে ZFS বেছে নেওয়া গেলেও কাজটা বেশ জটিল। এই জটিলতা পরিহার করতে চাইলে লিনাক্স কার্নেলের নিজস্ব btrfs ফাইল সিস্টেম রয়েছে, যেটি ZFS এর অনেকগুলি সুবিধাই দিয়ে থাকে। btrfs অন্তত আমার অভিজ্ঞতায় দেখেছি কিছুটা ধীরগতির হয়ে থাকে।
লিনাক্সের জন্য বিকশিত btrfs আরেকটি নতুন কপি অন রাইট ফাইল সিস্টেম, যেটি কর্মদক্ষতা এবং সুযোগ সুবিধায় btrfs থেকে উন্নত হবার লক্ষ্যে তৈরি। এটি কিছুদিন লিনাক্স কার্নেলের সাথে কেন্দ্রীয়ভাবে বিকশিত হলেও বর্তমানে এর সব ডেভেলপমেন্ট কার্যক্রম লিনাক্স কার্নেল থেকে বাইরে হচ্ছে। এজন্য এখন btrfs ইনস্টল করা আর zfs ইনস্টল করায় কার্যত বিশেষ পার্থক্য নেই। আপাতত ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে gnuলিনাক্সে স্ন্যাপশট, সফটওয়্যার রেইড ইত্যাদি আধুনিক সুবিধা পেতে btrfs ব্যবহার করাই আমার পরামর্শ হবে। তবে সত্যি কথা বলতে ZFS এর অনুকরণে বেশ কয়েকটি ফাইল সিস্টেম একাধিক অপারেটিং সিস্টেমের তৈরির প্রচেষ্টা সত্ত্বেও ZFS এর পূর্ণাঙ্গ বিকল্প আমি এখনও দেখিনি। btrfs বলা যায় নেক্সট বেস্ট থিং। অনেক সময় উইন্ডোজ থেকে ফরম্যাট করা ডিস্ক ড্রাইভ বা পার্টিশন gnuলিনাক্স থেকে ব্যবহার করার প্রয়োজন হয়। বিশেষ করে যারা ডুয়াল বুট সেটআপ ব্যবহার করেন, অনেক সময়ই উইন্ডোজের NTFS-এ ফরম্যাট করা পার্টিশন ওপেন করার পন্থা থাকা দরকার। এই কাজের জন্য বিশেষ কোনো সেটিংয়ের প্রয়োজন নেই, কেননা ইনস্টলের সময় কম্পিউটারে NTFS পার্টিশনের অস্তিত্ব টের পেয়ে বেশিরভাগ মূলধারার gnuলিনাক্স ডিস্ট্রিবিউশন সাধারণত প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করে নেয়। তবে উইন্ডোজের ফাস্ট বুট নামের একটি ঝামেলার কারণে অনেক সময় NTFS পার্টিশন gnuলিনাক্স থেকে মাউন্ট ও অ্যাক্সেস করতে সমস্যা হয়। সেক্ষেত্রে উইন্ডোজ থেকে ফাস্ট বুট ব্যবস্থা বন্ধ করে দিলেই gnuলিনাক্সে উইন্ডোজের পার্টিশন ব্যবহার করতে পারবেন। এছাড়া ডস অপারেটিং সিস্টেমের ফ্যাট এবং এক্সফ্যাট নিয়ে তো আগেই কথা হয়েছে। এই ফাইল সিস্টেমগুলি যদি আপনার সিস্টেমে দেখতে না পান, তাহলে ডেবিয়ান, উবুন্টু, মিন্ট ইত্যাদি ডেবিয়ান ভিত্তিক সিস্টেমে NTFS এর জন্য NTFS 3G, ফ্যাটের জন্য ডসএফএস টুলস এবং এক্সফ্যাটের জন্য এক্সফ্যাট প্রোগস প্যাকেজগুলি ইনস্টল করতে হবে। তো প্রিয় বন্ধুরা, gnuলিনাক্সের নানা রকম ফাইল সিস্টেম নিয়ে আপনাদের মতামত কী? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং নতুন আসা দর্শকদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।